আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটু আড্ডা দিতে। আড্ডা আর কি দিব ভাই, মানে প্রশ্ন আপনারা করেন, ভুলেন না আপনারা কিছু। আমি যা বুঝলাম আর কি, আমার ওই ভাই নিয়ে আপনাদের মনে অনেক কিউরিওসিটি আছে যে আসলে আমার যমজ ভাই বলতে কোনো কিছু এক্সিস্ট করে কিনা। হ্যাঁ, অনেকে ভাবতেছেন যে এইটা আমি ইয়ার্কি মারি আর কি, দুষ্টামি করি আপনাদের সঙ্গে। আবার অনেকে মনে করেন যে না, আমার ভাই আছে। অনেকে জানেন আর কি, যারা আমাকে চিনেন তারা তো জানেন আমার ভাই আছে কি নাই। সো আমার মনে হয় আজকে এই কনফিউশনটা দূর করে দিই, তারপরে আমাদের আড্ডাটা শুরু করি। এই সুমন, না 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 হ্যাঁ? না না আজকে না কেন? আজকে না আজকে না বললাম তো। এটা কি নতুন নাকি? নতুন এর না, আগে আমাকে কতবার তুই দেখছে করছিস তো, না? করছি, আমাকে দেখছে তো দর্শকরা, তাই না? আবার কি নতুন করে? 1 মিনিটের না, জন্য, 1 মিনিটের জন্য শুধু এখানে আয়, তোর সঙ্গে একটু পরিচয় করে দিই সবাই। প্লিজ পরিচয় করাইতে হবে না। আমি বললাম। একসঙ্গে তো দেখেন নাই। একসঙ্গে দেখতে হবে না রে ভাই, তোরা দেখতেছে আমারে দেখতেছে আলাদা আলাদা, এইটাই তো মজা। পাঠাতো জোর করে দিবি, একদম টাকা দিয়ে খবরদার। পাঠাতো। নো নো, আজব কথা, এরকম করছিস কি জন্য? আরে আমি গোসল করে নিয়ে আসছি, শুটিং চলতেছে, শুটিং চলুক, আমি কি করব? আজকে না, কেমনটা লাগে? কেমন লাগুক ভাই, আজকে থাক। ঠিক আছে, ওকে, বেশি বেশি লাগবে না, জাস্ট এখানে এসে একটু উকি দিয়ে চলে যাবি। ওকে, আচ্ছা 10 সেকেন্ডের জন্য কিন্তু, হ্যাঁ? দেখছেন তো কনফিউশন গেছে। ঠিক আছে, তাহলে আমাদের কিউএনএ শুরু করে দেবো, তাই না? তো কনফিউশন শেষ হলো, চলুন আমরা ফিরে যাই আমাদের আজকের আড্ডায়। আপনারা প্রশ্ন করেছিলেন, অনেক প্রশ্ন করেছিলেন, এবং প্রথম ভিডিওতে আমি সবার প্রশ্নের উত্তর দিতে পারি নাই। কথা দিয়েছিলাম যে আবার সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা ফিরে আসব। আজকে বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আলাপ হবে। ফোনের দাম বেড়ে যাওয়া নিয়ে তো প্রশ্ন চলছেই, এবং এটার উত্তর একবার দিয়েছি, আরও একবার বলি। দুঃখজনক হলেও সত্যি, ফোনের দাম এই মুহূর্তে কমার কোনো চান্স নাই। আপনারা অলরেডি আমাদের চ্যানেলে দেখেছেন 26,000 টাকা দামের ফোনে এইচডি প্লাস ডিসপ্লে, ডিউ ড্রপ নচ। আবার 31,000 টাকা দামের ফোনে এইচডি প্লাস ডিসপ্লে, G100 প্রসেসর। জি ভাই, G100। এইটা আমাদেরকে দেখতে হচ্ছে। এনিওয়ে, কিচ্ছু করার নাই, এটা একটা গ্লোবাল ক্রাইসিস। কখনোই এইটা ভাবার কোনো কারণ নাই যে আমরা এই জিনিসটাকে নর্মালাইজ করতেছি। আমরা এটার বিরুদ্ধে, কিন্তু বিরুদ্ধে হয়ে লাভ তো নাই ভাই। এমকি মিল্লাত নামক এক ভাই দারুণ একটা প্রশ্ন করেছেন যে হুইচ অন ইজ সেফার, সিলিকন কার্বন অর লিথিয়াম আয়ন? এখনো পর্যন্ত লিথিয়াম আয়নটা কিন্তু সেফার হিসেবে কনসিডার করা হয়। এই জন্য এখনো পর্যন্ত আইফোন, স্যামসাং এর মতো বড় বড় নির্মাতারা সিলিকন কার্বনে কিন্তু শিফট হয় নাই। হ্যাঁ, সো সিলিকন কার্বন নিয়ে কিন্তু এখনো অনেক গবেষণা চলতেছে। আশা করছি খুব শীঘ্রই আমরা জানতে পারবো, বিশেষ করে যেহেতু কয়েক বছর ধরে আমরা সিলিকন কার্বনের ফোন মার্কেটে দেখতেছি। একটা সময় আসলে আমরা বুঝতে পারবো যে এই ব্যাটারিগুলোর কি কি প্রবলেম হয়। বাট সেফটির দিক দিয়ে অবশ্যই লিথিয়াম আয়নটা এগিয়ে থাকবে। আলট্রা ওয়াইড ক্যামেরা এবং টেলিফটো ক্যামেরার মধ্যে আসলে পার্থক্য কি, এক ভাই জানতে চেয়েছেন। আলট্রা ওয়াইড ক্যামেরার উদ্দেশ্য হচ্ছে অনেক বেশি এরিয়া কাভার করা। ধরেন আপনারা গ্রুপ ছবি তুলতেছেন, অনেকসে ছবি তুললে কিন্তু দেখবেন যে অনেকে ক্রপ হয়ে যাচ্ছে। আলট্রা ওয়াইডে তুললে একই সঙ্গে অনেক মানুষকে কাভার করা সম্ভব। এটা হচ্ছে আলট্রা ওয়াইডের কাজ। আর টেলিফটো লেন্সটা হচ্ছে এর ঠিক উল্টাটাও বলা যায় টেকনিক্যালি, দূরের জিনিস কাছ থেকে দেখা আর কি। হ্যাঁ, টেলিভিশন, দূরদর্শন। টেলি শব্দটা হচ্ছে মূলত দূরের জিনিসকে কাছে দেখার একটা মেকানিজম। হ্যাঁ, সো যখন আমরা পোর্ট্রেট ফটোগ্রাফি করি তখন কিন্তু টেলিফটো লেন্সটা দারুণ কাজে আসে। তার কারণ হচ্ছে যখন ফোকাল লেন্সটা চেঞ্জ হয়ে যায় তখন ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ব্লার হয় এবং ছবিগুলো দেখতে অনেক প্র্যাকটিক্যাল, দৃষ্টিনন্দন লাগে। পেছনে ওই যে সহজে যেটা বললে বুঝবেন, ঘোলা হয় আর কি, পেছনটা আর কি সুন্দর। টেলিফটো লেন্সটার কাজ একরকম, আলট্রা ওয়াইড সেন্সরের কাজ আরেক রকম। ফেনী থেকে আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন যে ইউটিউব জীবনে কিভাবে আসলেন এবং আগে কি করতেন, কোনো জব নাকি অন্য কিছু? এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি। আমি মূলত কর্পোরেট ব্যাকগ্রাউন্ডে ছিলাম। আমার পদের নাম ছিল হচ্ছে অ্যাপারেল মার্চেন্ডাইজিং। আমি সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলাম। তখনই আমি আমার জব থেকে ইস্তফা দিয়েছি, এবং এই কাজটা মূলত শখের বশেই শুরু করি আমি। হ্যাঁ, প্রযুক্তির প্রতি আমার এক ধরনের ফ্যাসিনেশন ছিল ছোটবেলা থেকেই। মার্চেন্ডাইজিং করতাম ঠিক আছে, কিন্তু আমার সবসময় আগ্রহ থাকতো যে বাজারে নতুন কি ফোন আসছে, নতুন কি প্রযুক্তি, নতুন ইনোভেশন, এগুলো আমার ভালো লাগতো খোঁজখবর রাখতে। তো এই কারণে ইউটিউবেও আমি টেক ভিডিওগুলো দেখতাম, এটিসির তুষারের ভিডিও দেখতাম, সোহাগ 360-র সোহাগের ভিডিও দেখতাম। আরও অনেক ক্রিয়েটার আছে, যেমন জয়েড হেড, এই মুহূর্তে হৃদয় যে কন্টেন্টগুলো বানাচ্ছে, তারপরে রাতুল ওসমান, আমি বাবু, এদের কন্টেন্টগুলো দেখতাম এবং আমার অনেক ভালো লাগতো। হ্যাঁ, মানে অবাক হয়ে তাদের কথা শুনতাম আর কি। তো একসময় বিভিন্ন ভাবে আর কি আমি একটু উৎসাহিত হলাম, মনে হলো যে আমি একটু ট্রাই করে দেখি পারি কিনা আর কি। সো আমি যখন কাজ করা শুরু করলাম তখন আমার কাছে মনে হয়েছে যে আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ দিয়ে কন্টেন্টগুলো বানাবো, একটু মজা করব, সবার সঙ্গে একটু আনন্দ করব,
এইভাবে টেকনোলজি জিনিসটাকে আমি চেষ্টা করেছি একটু ফিউশন করার আর কি, এবং আপনাদের মধ্যে অনেকে সেই সময় আমার এই অ্যাপ্রোচটাকে পজিটিভলি নিয়েছেন। অবশ্য অনেকে অপছন্দ করেছিলেন, অনেকে আমাকে খ্যাত, তারপরে বিভিন্ন ট্যাগ দিয়েছিলেন। বাট যেহেতু বেশিরভাগ মানুষ পছন্দ করেছিল, সেই কারণে আমি আমার কন্টেন্টের মধ্যে ওই হিউমারটা আর কি সবসময় চেষ্টা করতাম রাখার জন্য আর কি। সো ধীরে ধীরে আপনাদের ভালোবাসা পাওয়া শুরু করলাম অনেক বেশি পরিমাণে, এবং একসময় সাবস্ক্রাইব গ্রোথও বাড়তে লাগলো, বিশেষ করে প্যান্ডেমিকের সময়ে। এরপরে কোনো একটা সময় এসে আমার কাছে মনে হলো যে এটাকে পরিপূর্ণ পেশা হিসেবে গ্রহণ করা যেতে পারে। তারপরে চাকরি থেকে ইস্তফা দিলাম আর কি। এখনো পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আমার কাছে মনে হয় যে আমার ডিসিশনটা সঠিক ছিল। ভবিষ্যতে কী হবে নোবডি নোজ, চলছে এভাবেই। মাহফুজুর রহমান ভাই দারুণ একটা প্রশ্ন করেছেন, আমার ভালো লাগছে প্রশ্নটা। আপনি শুধু শাওমির ফোনই কেন ব্যবহার করেন? হ্যাঁ, কথা সত্যি, আমি অনেক আগে থেকে শাওমির ফোন ব্যবহার করছি, সম্ভবত 2015 থেকেই শাওমির ফোন ব্যবহার করতেছি। হ্যাঁ, শাওমির সেই সময়ে যত পপুলার ফোন ছিল, রেডমি নোট 3, তারপরে MI5, একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল তাদের, মানে শাওমির ফোন ব্যবহার করা শুরু করি এই ফোনগুলো দিয়ে। সো যেটা হয়, একই ধরনের ফোন বারবার ব্যবহার করলে দেখবেন যে ওই ফোনের ইউআই সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া তৈরি হয়ে যায়। আর শাওমি ব্র্যান্ডটা তো মানে ফোনের পাশাপাশি আরও অনেক গ্যাজেট অ্যাক্সেসরিজ বানায় আর কি, আইওটি প্রোডাক্ট যেগুলিকে বলে, ক্যামেরা, তারপরে সাউন্ড সিস্টেম, প্রত্যেকটা জায়গায় দেখবেন শাওমির কোনো না কোনো প্রোডাক্ট আছে আর কি, প্রত্যেকটা ক্যাটাগরিতে। আমার বাসায় এই ধরনের আইওটি প্রোডাক্ট প্রচুর প্রচুর। হ্যাঁ, এখন শাওমি ফোনের সঙ্গে ওই আইওটি প্রোডাক্টগুলোর খুব সুন্দর একটা কানেকশন আছে আর কি। সেটা হচ্ছে আপনি অ্যাপে প্রবেশ না করেও, নোটিফিকেশন সোয়াইপ করলেও আপনি আপনার ওই আইওটি প্রোডাক্টগুলো কন্ট্রোল করতে পারবেন। যেমন আমার বাসায় এয়ার পিউরিফায়ার আছে, এয়ার ফ্রায়ার আছে, হ্যাঁ, তারপরে লাইট আছে যে কি পরিমাণে তার কোনো হিসাব নাই, টেলিভিশন আছে, তারপরে আইপি ক্যামেরা আছে, প্রচুর প্রচুর জিনিস এরকম আছে। সো আমি আমার ফোন থেকে সরাসরি সোয়াইপ করেই কিন্তু এই আইটেমগুলা কন্ট্রোল নিতে পারি। এই দেখেন, এত সুন্দরভাবে করা যায় যেটা অন্য কোনো ফোনে কিন্তু এইভাবে করা সম্ভব না আর কি। এটা একটা কারণ। আর শাওমি ফোন হচ্ছে ভ্যালু ফর মানি ছিল কোনো একটা সময়, এখন অনেক কথা আছে এটা নিয়ে। ইউআইটা অনেক জোস ছিল একটা সময়, এখন তো আসলে শাওমির ইউআইয়ের সেই আগের মতো অবস্থা নাই, এটা আপনারা সবাই জানেন। এই কারণে শাওমি ফোনগুলো আমি ব্যবহার করি। কম দামে আমার কাছে মনে হয় যে অল্প খরচে অনেক বেশি কিছু পাওয়া যেত আর কি। ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হয়েছে, অন্যান্য আরও অনেক ব্র্যান্ড ভালো করতেছে, সেটা ভিন্ন একটা আলাপ। সো শাওমি ফোন ব্যবহার করার পেছনে অন্যতম কারণ হচ্ছে এটা। আমার পার্সোনালি অনেক কিছু জানতে চেয়েছেন আপনারা, যেগুলো আসলে এই টেকের সঙ্গে মিল নাই, বাট তারপরও এগুলো নিয়ে আলাপ করা যেতে পারে, যেহেতু আপনাদের কিউরিওসিটি আছে এবং আমিও আনন্দিত যে এই ব্যাপারগুলো আপনারা জানতে চাচ্ছেন। হ্যাঁ, সেটা হচ্ছে বয়স কত, এত হাসি খুশি কীভাবে থাকি, তারপরে কিভাবে বয়সটা কমিয়ে রাখি, ইত্যাদি ইত্যাদি। বয়স তো আসলে কমিয়ে রাখা সম্ভব না, বয়স তো সারা জীবন বাড়তেই থাকে, বয়সের কাজই সেটা। আর আমি একজন হ্যাপি পারসন, এই কারণেই মনে হয় সবসময় হাসি খুশি থাকতে পারি আর কি। হ্যাঁ, আর আমার মাধ্যমিক শেষ হয় 2000 সালে। সো সেই হিসাব করলে বয়স ভালোই হয়ে গেছে আর কি। আগামী মাস থেকে আমার বয়স শুরু হবে হচ্ছে 45। সো তার মানে আমাদের বাংলাদেশের গড় আয়ু যদি আপনি চিন্তা করেন, তাহলে মাঝ বয়স অলরেডি আমার পার হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আর আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে অল্প দিনের পৃথিবীতে এত সিরিয়াস হয়ে লাভ নাই, একটু সব কিছুর মধ্যেই আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি, লাইফটা একেবারে সিম্পল রাখার চেষ্টা করি, অতিরিক্ত বাগাড়ম্বর নাই, অতিরিক্ত মিথ্যা কথা নাই। এইভাবে যদি আপনার জীবনটা আপনি গড়তে পারেন, তাহলে দেখবেন যে আরেকটা জিনিস, যদি অনেক বেশি প্রত্যাশা না থাকে, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার জীবন খুব মধুর হয়ে গেছে আর কি। যারা বেশি আশা করে এবং আশা করে কাজ করে না, তাদের জীবনে কষ্টের শেষ নাই আসলে। আমার ঔজ্জ্বল্যের রহস্য কি, হৃদয় আহমেদ জিজ্ঞেস করেছেন। আমার ঔজ্জ্বল্যের রহস্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডানে এবং বায়ে দুইটা লাইট। এই লাইট আসলে অনেক ভালো লাইট, হ্যাঁ, গোডক্স ব্র্যান্ডের লাইট। এই লাইটের ব্রাইটনেস বাড়াই দিলে আমার উজ্জ্বলতা বাড়ে। নাহিদ আহমেদ ভাই জিজ্ঞেস করেছেন যে আপনার প্রতি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের রহস্য কি? রহস্যের আসলে তেমন কিছু নাই। আমরা যখন প্রথমে ইউটিউবিং শুরু করলাম, তখন তো আসলে আমাদের গেস্ট রুমের এক কর্নারে আর কি একটা কম্পিউটার পেছনে দিয়ে কোনো রকমের আর কি একটা সেট আপের মতো করেছিলাম আর কি।
2020 সালে যখন ডিসাইড করলাম যে এটাই প্রফেশন হিসেবে আমি গ্রহণ করব, জব থেকে ইস্তফা দিলাম, তখন আমরা ভাবলাম যে একটা ডেডিকেটেড স্টুডিও যদি থাকতো তাহলে আমাদের কষ্ট অনেক কমে যেত, যেখানে খুব সুন্দর করে পরিপাটি ভাবে সাজানো থাকবে, আমরা ক্যামেরাতে জাস্ট রেকর্ড বাটনে প্রেস করে দিয়ে কথা বলা শুরু করবো। হ্যাঁ, এটা একটা ড্রিম ছিল আমাদের। সো সেই ভাবনা থেকে মূলত এই যে স্টুডিওটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের প্রথম সেই ডেডিকেটেড স্টুডিও। হ্যাঁ, সো যখন ধীরে ধীরে আপনাদের ভালোবাসা অনেক পেতে শুরু করলাম এবং সাবস্ক্রাইবার গ্রোথ হওয়া শুরু করলো, তখন আমরা ধীরে ধীরে এক্সপ্যান্ড করলাম আর কি। হ্যাঁ, সো এখন আমাদের 3টা স্টুডিও আছে, আপনাদেরকে একদিন ঘুরে দেখাবো স্টুডিওগুলো। আর 3টা স্টুডিওর মধ্যে আবার প্রত্যেকটা স্টুডিওতে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে আমরা এক একদিন এক এক রকমভাবে শ্যুট করতে পারি আর কি। হ্যাঁ, সো দেখা যায় এক একটা স্টুডিওর মধ্যে যদি 3টা করে অ্যাঙ্গেল থাকে তাহলে 3টা স্টুডিওতে 9টা অ্যাঙ্গেল হয়ে যায়। আবার এর মধ্যে আর একটা স্টুডিও আছে আমাদের খুবই ইন্টারেস্টিং, যেখানে ব্যাকগ্রাউন্ডে লেজার প্রজেক্টর দিয়ে আমরা এক একদিন এক এক রকম জিনিস রাখতে পারি। সো এই কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু বৈচিত্র্যপূর্ণ হয়। আপনাদের কোন ব্যাকগ্রাউন্ডটা সব থেকে বেশি ভাল লাগে একটু কমেন্টে আমাদেরকে জানাবেন। মমিনুল ইসলাম ভাই জিজ্ঞেস করেছেন আমার বাসা কই। আমার বাসা হচ্ছে একটা বিল্ডিংয়ের মধ্যে। হ্যাঁ, আর কতটুকু পড়াশোনা করেছেন? আমি ব্যবস্থাপনার উপরে অনার্স এবং মাস্টার্স করেছি 2007-এ। সো পড়াশোনা ওখানে শেষ, এরপরে আরও অনেক কিছু করার প্ল্যান ছিল, বাট করি নাই আর কি। চাকরি বাকরিতে ঢুকে গেছি, করার সুযোগও পাই নাই আসলে। রেজাউল করিম ভাই খুবই কমন প্রশ্ন করেছেন যে রিভিউ করার পরে ওই ফোনগুলো আমরা আসলে কি করি, ফেরত নিয়ে যায় নাকি আমাদের কাছে থাকে? এখন ব্র্যান্ডগুলো তো চায় যে তাদের ফোন আমরা রেখে দিই আর টাকা পয়সা না নিই, তাহলে তাদের একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ, কিন্তু চিন্তা করে দেখেন, প্রত্যেকটা ব্র্যান্ড যদি আমাদেরকে টাকা পয়সা না দেয়, শুধু ফোন দেয়, তাহলে দেখা যাবে যে মাস শেষে আমাদের স্টুডিওতে অনেকগুলো ফোন আছে কিন্তু হাঁড়িতে চাল নাই, খাবো কি? ফোন তো আর রান্না করে খাওয়া যাবে না। আবার এই ফোনগুলো নিয়ে আমরা তখন কি করব? হ্যাঁ, ফোন বিক্রি করে যদি আমাদের আয় করতে হয়, তাহলে তো প্রত্যেক মাসের একটা দিনে আমাদের সব ফোনগুলো নিয়ে বাইরে বের হতে হবে যে ফোন লাগবে, ফোন। এটা একটা মুশকিল না? আবার আরেকটা ব্যাপার আছে এখানে, আমাদের কাছে যে ইউনিটগুলো আসে এগুলো কিন্তু অনেক সময় ইঞ্জিনিয়ারিং ইউনিট আসে, ডেমো ইউনিট আসে, মানে ফুল রিটেল ইউনিট কিন্তু আসে না। আপনারা যেটা কেনেন তার মানে আগের ভার্সনগুলো আমাদের কাছে আসে। অনেক সময় ফোনের সঙ্গে চার্জারও থাকে না। সো ওই অসম্পূর্ণ ফোনগুলো নিয়ে আমরা কি করব কন? এই জন্য আমরা মানে যেটা করি আর কি, ফোন রিটার্ন করে দেই। আমাদের একটা পারিশ্রমিক আছে, আমরা এটাকে রেমুনারেশন বলি, এইটা কোম্পানি থেকে আমাদেরকে পেমেন্ট করে দেয়। দারুণ একটা প্রশ্ন পেয়েছি যে আইপিএস এলসিডি স্ক্রিনে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেয় না কেন? বেসিক্যালি এটা তো অপটিক্যাল তারপরে আলট্রাসনিক দুইভাবে হয়, কোনোভাবেই কিন্তু আইপিএস মেকানিজমের যে ডিসপ্লে ওর ভেতর দিয়ে ওই ডেটাটা মানে পাস হতে পারে না। অ্যামোলেডে এটা সম্ভব। অ্যামোলেডের তো প্রত্যেকটা পিক্সেল আলাদা। হ্যাঁ, আর এলসিডি আইপিএস তো ডিফারেন্ট একটা মেকানিজমের। এই কারণে এই ফিঙ্গারপ্রিন্টের যে সেন্সরটা ডিসপ্লের ভেতরে রাখা থাকে, ওইটা কোনো ডেটা রিড করতে পারে না আপনি যদি ওইখানে একটা সেন্সর বসাই দেন। সামনে একটা বিশাল পর্দা থাকে। হ্যাঁ, আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে আলাদা আলাদা পিক্সেলগুলা, এই কারণে তার পক্ষে সম্ভব হয় ওই ডেটাটা রিড করার। স্মার্টফোনে অ্যামোলেডের পরিবর্তে আইপিএস এলসিডি প্যানেল কেন দিচ্ছে? এইটার কারণ হচ্ছে, আমরা অনেকদিন ধরে আলাপ করতেছিলাম জিনিসটা নিয়ে, শ্রিঙ্কফ্লেশন। ইনফ্লেশনের নাম তো আপনারা শুনছেন। শ্রিঙ্কফ্লেশন মানে হচ্ছে, যেহেতু কম্পোনেন্টের দাম অনেক বেড়ে গিয়েছে, ফোন বানাইতে হবে ফোন কোম্পানিগুলোকে, এখন অ্যাডজাস্ট করার জন্য, প্রাইস কাট করার জন্য অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে। বিল্ড কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতেছে, তারপরে বিভিন্ন কম্পোনেন্ট কম দামি দিতে হচ্ছে। আগের মতো আর ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে দিতে পারতেছে না কোম্পানিগুলো, তাহলে ফোনের দাম এত বেড়ে যাবে। এখন যে অবস্থা তাতে 1.5 গুণের মতো বেড়ে গেছে ফোনের দাম। হ্যাঁ, সো যদি আগের মতো সব কিছু দেয় তাহলে হবে কি, দাম হয়ে যাবে 2 গুণ 3 গুণের কাছাকাছি। এই কারণে হঠাৎ করে যদি এত বাড়ে, মানুষ তো আসলে ফোন কেনাই বন্ধ করে দিবে। এই কারণে একটু এদিক সেদিক দিয়ে আসলে কম্প্রোমাইজ করে মার্কেটে টিকে থাকার চেষ্টা করতেছে কোম্পানিগুলো। কোন অপারেটিং সিস্টেম আমরা ইউজ করি এটা জানতে চেয়েছেন আমাদের এক ভাইয়ের নাম হচ্ছে সৈকত ব্রো। তো সৈকত ব্রো, আপনি আসলে কিসের অপারেটিং সিস্টেম জানতে চেয়েছেন সেটা ঠিক বুঝতে পারি নাই, টেলিভিশনের, কম্পিউটারের নাকি মোবাইলের? যদি কম্পিউটারের হয় তাহলে অবশ্যই উইন্ডোজ ইউজ করি আমরা। ফোন যদি হয় অ্যান্ড্রয়েড, আমাদের আইফোনও আছে বাট ওইটা ওইভাবে ইউজ করা হয় না। টেলিভিশনটা যদি জিজ্ঞেস করেন তাহলে আমাদের কাছে অ্যান্ড্রয়েড সিস্টেমও আছে,
এলজি টিভি ইউজ করি আমরা, ওইটার ওয়েব ওএস এইগুলো ইউজ করি আর কি। আশা করছি এর মধ্যেই উত্তরটা আপনি পেয়েছেন। আচ্ছা, ইউটিউবে 1080p 60 fps এর ভিডিওগুলো আটকে যায় কেন? এটা কি লো এন্ডের ফোনের জন্য নাকি ইন্টারনেট স্লো এর জন্য? দুটাই কারণ হতে পারে, বাট প্রাইমারিলি ইন্টারনেট যদি অনেক স্লো থাকে তাহলে আটকাতে পারে। কারণ হচ্ছে 1080pতে যদি 60 ফ্রেম দিয়ে আপনি দেখেন তাহলে তো প্রচুর ডেটা লাগবে, 4K তো আরও অনেক বেশি লাগবে। সো ইন্টারনেট স্পিড বেশি হওয়ার পরেও যদি আটকায় তাহলে তো বুঝতে হবে যে আপনার ফোনের কোনো একটা বটলনেক হচ্ছে। ডাইমেনসিটি ভার্সেস স্ন্যাপড্রাগন, বেসিক্যালি এটা মিডিয়াটেক ভার্সেস স্ন্যাপড্রাগন হবে, কারণ ডাইমেনসিটি হচ্ছে মিডিয়াটেকের একটা সিরিজ প্রসেসর। কোনটা লং টার্ম পারফরমেন্সের জন্য বেটার হবে? অবশ্যই স্ন্যাপড্রাগনের আপাতত আর কি, হ্যাঁ। তবে মিডিয়াটেকও কিন্তু এত ভালো করতেছে, আজকাল অনেক ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু মিডিয়াটেকের চিপসেট ইউজ করা হচ্ছে। এবং আপনারা অনেকে জানলে আশ্চর্য হবেন যে মিডিয়াটেক কিন্তু এখন সেলসের দিক দিয়ে স্ন্যাপড্রাগনকে ছাড়িয়ে গিয়েছে অনেক আগে, এখন 1 নম্বর পজিশনে আছে মিডিয়াটেক। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ফোনের ব্যাটারি চেঞ্জ করলে কি ফোনের আইপি রেটিং নষ্ট হয়ে যায়? এবং ফোনে নতুন ডিসপ্লে লাগানোর পরও কেন আগের মতো ডিসপ্লের স্মুথনেস থাকে না? আপনি যদি অফিসিয়াল কাস্টমার কেয়ার সেন্টার থেকে ডিসপ্লে চেঞ্জ করেন তাহলে স্মুথনেস পাবেন, বাট আমরা যেটা করি মোতালে প্লাজা থেকে সস্তা আর কি ডিসপ্লে লাগাই, ওগুলোতে তো পাওয়া যাবে না স্মুথনেস, এটা একটা ব্যাপার। আর ব্যাটারি চেঞ্জ করতে গেলে তো ফোন খুলতে হবে, ফোন খুলে ফেলার পরে না আইপি রেটিংটা আসলে কার্যকর থাকে না বেশিরভাগ ক্ষেত্রে আর কি, হ্যাঁ। কারণ একটা সিল থাকে, ওই সিলটা যখন আপনি একবার খুলে ফেলবেন আবার যখন সিল করা হবে আগের মতো ডিউরেবল থাকবে না, পানি ঢোকার ভালোই চান্স থাকে আর কি সেক্ষেত্রে। ভাই, অরিজিনাল চার্জার কোথায় পাওয়া যায়? রেডমি। সো রেডমি না শুধু, আই গেস এই ভালো একটা আলাপ করে ফেলি আমরা, সেটা হচ্ছে চার্জার সিলেকশনের জন্য কিন্তু অনেক সময় আপনার ফোন নষ্ট হয়ে যেতে পারে। আজকাল অনেক ফোনে কিন্তু চার্জারই বক্সের মধ্যে দেয় না। অরিজিনাল চার্জার ট্রাস্টেড সবগুলোতে অবশ্যই আপনি পাবেন, Xiaomiর জন্য রেডমি যেহেতু আপনি উল্লেখ করেছেন। তবে এমন নয় যে আপনার রেডমির অরিজিনাল চার্জারই ব্যবহার করতে হবে, অনেক ভালো মানের চার্জার কিন্তু আজকাল বাজারে পাওয়া যায়। ইনফ্যাক্ট এত ভালো ভালো চার্জার আছে, ফোনের সঙ্গে ফ্রিতে যেটা দেয় ওর চাইতে অনেক ভালো কোয়ালিটির চার্জার কিন্তু থার্ড পার্টি অনেক ব্র্যান্ড আছে, আপনি কিনতে পারেন। ফর অ্যান এক্সাম্পল কিউসিআর চার্জার, আমরা অনেকদিন ধরে রিকমেন্ড করতেছি এই চার্জারগুলা, খুবই উন্নত মানের চার্জার, অফিসিয়াল ওয়ারেন্টি আছে 1.5 বছরের, গুণগত মান অনেক ভালো, অনেক নামি দামি ব্র্যান্ডের কাছাকাছি ফিচার এবং কোয়ালিটি কিন্তু কিউসিআই অফার করতেছে। সো আপনাদের যাদের চার্জার লাগবে কিউসিআই ব্র্যান্ডের চার্জারগুলো ট্রাই করে দেখতে পারেন। আমরা আমাদের স্টুডিওর বিভিন্ন কাজে আমাদের ফোন চার্জ হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কিউসিআর চার্জারগুলো অনেক দিন ধরে ইউজ করতেছি এবং আমরা স্যাটিসফাইড। দামও অনেকটা কম, আর যেহেতু অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং তাদের বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের চার্জার আছে, আপনারা চাইলে সেগুলো ইউজ করে দেখতে পারেন। এমডি স্বপন মাহমুদ ভাই বেশ ইন্টেলেকচুয়াল 2টা প্রশ্ন করেছেন, হ্যাঁ, খুবই চমৎকার প্রশ্ন। আসলে ওনার চিন্তার গভীরতা অনেক ভালো, এটা ওনার প্রশ্ন শুনলে বোঝা যায়। প্রথমত উনি জিজ্ঞেস করেছেন যে কোন ব্র্যান্ডের ফোন আপনি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে চান না এবং কেন? ভাই, আমি চেষ্টা করেছি আইফোন ব্যবহার করার আর কি, এই যে আমাদের আছে কিন্তু, হ্যাঁ, এর মধ্যে সিম কার্ডও নাই। বেসিক্যালি এটা আমরা অন্য কাজে ইউজ করি, ভিডিও টিডিও করি। এটার ইকোসিস্টেমের কারণে মূলত আমার ব্যবহার করা হয় না এবং আমার কাছে মনে হয় যে অনেক কিছু লিমিটেড। আইফোন হচ্ছে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড এবং বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি প্রোভাইড করে, যার পারফরমেন্স প্রথম দিন যেমন থাকে এমনও দেখেছি আমি 10-12 বছর পরেও পারফরমেন্স ড্রপ করতেছে না, কি একটা আজব ব্যাপার। সো এরকম স্মুথনেস যারা চান তাদের জন্য অবশ্যই প্রায়োরিটি হচ্ছে আইফোন। আইফোনের ক্যামেরা কোয়ালিটিও ভালো, যদিও আজকালকাল অনেক অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ভালো ক্যামেরা কোয়ালিটি পাওয়া যাচ্ছে, বাট যারা অনেক বেশি কিছু চান, অনেক ফিচার আনলক করতে চান, তাদের জন্য আসলে অ্যান্ড্রয়েডের বিকল্প নাই। পার্সোনালি আমার কাছে অ্যান্ড্রয়েডটাই বেশি কমফোর্টেবল মনে হয় আর কি। আইফোন আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করার কোনো ইচ্ছা আপাতত নাই। 2 নম্বর প্রশ্নটা খুবই ট্রিকি। একজন সাধারণ ইউজার কেন আপনার রিভিউ বিশ্বাস করবে যখন বেশিরভাগ রিভিউয়ারই ব্র্যান্ডের সাথে কাজ করে? দারুণ প্রশ্ন ভাই। এটার উত্তর অনেক লম্বা, বাট আমি আপনাদের কাছ থেকে খুব বেশি সময় আজকে নিব না। আমাদের দেশে যারা আমাদের সমমনা যারা আমরা টেক নিয়ে ভিডিও বানাই, ডেফিনেটলি ব্র্যান্ডের ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া তো আমরা আমাদের এই কার্যক্রমটা কন্টিনিউ করতে পারবো না, এটা সম্ভব না, তাই না? এখন ব্র্যান্ড আমাদের সাথে কাজ করে ঠিক আছে, কিন্তু আমাদের তো নিজস্ব একটা মতামত আছে, আমাদের জাজমেন্ট আছে, এইখানে ব্র্যান্ডগুলো কখনো হাত বসাইতে পারে না। আমরা আমাদের অপিনিয়ন প্রকাশ করার ক্ষেত্রে
সবসময় সৎ থাকার চেষ্টা করি। আমরা যে জিনিসটা ভালো সেটাকে ভালো বলি, যে জিনিসটা খারাপ সেটাকে আমরা খারাপ বলি। যারা আমাদের কন্টেন্ট দীর্ঘদিন ধরে দেখেন তারা জানেন যে আমরা কখনো খারাপ জিনিসকে ভালো বলার চেষ্টা করি না। শুধু আমরা না, আমাদের সম্ভাবনা যারা আরও টেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমি বলবো যে অলমোস্ট সবাই। তার মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় হচ্ছে এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির কথা, তারপরে স্যামজনের কথা, সোহাগ 360-র সোহাগের কথা। আমি এদেরকে খুব ভালোভাবে চিনি এবং অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমরা আড্ডা দেই প্রায়। ভাই, এরা কখনোই টাকার জন্য কোম্পানির কাছে নথি স্বীকার করে না। ইনফ্যাক্ট আমাদের যে কমিউনিটিটা আছে, আমরা অনেক ব্র্যান্ডের কাজ করি না, কারণ তারা আমাদেরকে অনেক কিছু বলতে বলে, না বললে বলে যে আমাদেরকে কাজ দিবে না। তো আমরা বলি যে ঠিক আছে, তোমার কাজের দরকার নেই। যারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না তাদের সাথে আমরা কাজ করব। কারণ হলো ভাই, আমাদের প্ল্যাটফর্মটা তো একটু আলাদা। হ্যাঁ, এখানে আপনাদের ক্ষমতা সবচেয়ে বেশি। ধরেন আজকে বিভিন্ন ব্র্যান্ড থেকে আমাদেরকে ফোন দিচ্ছে রিভিউ করার জন্য। কেন দিচ্ছে কারণ আমাদের ভিডিও আপনারা দেখেন। সো ধরেন আমি কোম্পানির কাছ থেকে বেশি বেশি কাজ পাওয়ার জন্য আমি আজকে থেকে বলা আরম্ভ করলাম যে এই ফোনটা ভালো, এই ফোনের উপরে ভালো ফোন নাই। হ্যাঁ, সো আপনি ফোন কিনে দেখলেন যে তো হুদাই মিথ্যা কথা বলছে, আপনি কি আমার ভিডিও আর দেখবেন? এখন যখন আপনারা আমাকে বা আমাদেরকে ঘৃণা করা শুরু করবেন, তখন তো আমার ভিডিও দেখবেনও না। আমার ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে কোম্পানি আমাদেরকে কাজ দিবে না। সো মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো? আমাদের আপন তাহলে কারা? আমাদের আপন তো কোম্পানি না, আমাদের আপন আপনারা আমাদের ভিডিও দেখেন বলেই কোম্পানিগুলো আমাদের কাছে ফোন পাঠায়। সো আমার তো কোম্পানির দরকার নাই, আমার তো আপনার দরকার। আপনারা যদি আমাদের ভিডিও দেখতে থাকেন, কোম্পানি একটা গেলে আরো 10টা এসে বসে থাকবে আমাদের কাছে। এটাই ফ্যাক্ট। সো আমাদের তো মিথ্যা বলার কোনো দরকার নাই রে ভাই। আমরা কেন মানে একটা খারাপ ফোনে ভালো বলবো? কোনো দরকার আছে? কেউ কি নিজের মানে চাকরি হারাইতে চায়? সো ব্যাপারটা ওই রকম আর কি। এই কারণে মূলত আমরা যারা টেক কন্টেন্ট ক্রিয়েটর আছি বাংলাদেশের অলমোস্ট সবাই কিন্তু অনেস্ট রিভিউ দেয়। আমি অন্যান্য দেশেও দেখেছি যে ইনিয়ে বিনিয়ে একটু আসল জায়গা ফোকাস না করে একটু সাইড দিয়ে আলাপ করে আর কি। বাট আমাদের দেশের, আমি গর্ব করে বলতে পারি, আমাদের দেশে যারা টেক ক্রিয়েটর আছে এরা আসলে অনেক ভালো কন্টেন্ট বানায়। এবং আমাদের তো সুযোগ হয়েছে প্রায় 8-9 বছর ধরে আর কি এই টেক কন্টেন্ট বানানোর। আমরাও দেখেছি যে বেশিরভাগ ফোন ব্র্যান্ড আমাদের দেশে যারা আছে ওরা কখনোই আমাদের কোনো বক্তব্যর সঙ্গে আর কি মানে ওরা মাথায় ঘামায় না যে আমরা যেটা ভালো সেটা তো ভালোই বলবো। ওরা জানে এবং জেনেই আমাদের সাথে কাজ করে। মানে আমাদের সাথে কাজ করে, আমাদেরকে পেমেন্ট করে, তার মানে এই নয় যে তারা যেটা যেটা বলতে বলবে আমরা সেটা বলবো। নো, এইটা হয় না কিন্তু এখন আর। আমাদের প্রতি আপনারা আস্থা রাখতে পারেন। সো আজকে আর বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে। এরকম মাঝে মাঝে আড্ডা দিব আপনাদের সঙ্গে। যারা দেখতে চান এরকম আড্ডাবাজি তারা আমাদের ভিডিওতে লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতের ভিডিওর জন্য। আপাতত এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।